কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা, হাবিবুল আউয়াল গ্রেফতার। যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত। এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে 10 বার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল, সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন। এই যে একটা কথা এত বড়, এই যে ম্যাচুরিটি তারেক রহমানের, এর জন্য আমি যে দলই করি, যাকেই প্রশংসা করি, এইটা তারেক রহমান প্রশংসা পাবার যোগ্য। কি জাদু করছে আমাদের ইউনূস সাহেব, এইটাই এখন দেখার বিষয়। রাজধানীর শেরেবাংলানগর থানায় হয়ে গেল একটি ব্যতিক্রমধর্মী মামলা। আসলেই ব্যতিক্রমধর্মী। আমার মনে পড়ে না কখনো বাংলাদেশের ইতিহাসে এরকম মামলা আগে হয়েছে বা এই প্রকৃতির। তো এখন আমরা দেখে নিব কি সেই বিশেষ মামলাটি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। নজিরবিহীন, অদৃশ্যপূর্ব, অশ্রুতপূর্ব, না দেখেছে কেউ আগে, না শুনেছে, এরকম একটি মামলা। আমার মনে হয় ইউনূস স্যার শুধু ওনাকে বোঝান নাই, কিছু প্রমাণাদিও দেখায় দিছে ভাই। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই, বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। ভাই এই কথাটা যদি 8-9 মাস আগে বলতে। জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। দর্শক চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে, যে তথ্য আজকে আপনারা দেখবেন এবং জানবেন, যা বর্তমান সোশ্যাল মিডিয়াতে কঠিন ভাইরাল এবং তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব কী করতে পারে, গোপন তথ্য জানাবো আজকে ভিডিওতে। তাই আমরা বেশি দেরি করতে যাচ্ছি না, চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। ডিবি হেফাজতে নুরুল হুদা ভুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ। এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে, তারপরে ডিম পচা ফেলে, তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া। এই নুরুল হুদা কি জানতেন 3 দিন আগে তার এই অবস্থাটা হবে? আর 18-র এই রাতের বুটের এই কারচুপিকারী নুরুল হুদা আজকে জনগণের হাতে সেই অসম্মানটা হয়েছেন। এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে? কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে, আর বিকালে জনগণ তার বাসাতে ঘেরাও করে তাকে ধরে ফেলেছে। এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, যে নাকি অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে হাসিনার ডাকে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন। 24-এর এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আউয়াল, সেও কট হয়ে গেল। তাহলে বাকি আছে আর একজন। 18-র নির্বাচন ধরা খেয়ে গিয়েছে, 24 ধরা খেয়ে গিয়েছে, এবার আরেকজনের পালা আছে। আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এইভাবে যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে। মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে। আপনি যত বড় অন্যায় করে, যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন, সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন। আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন, যত কিছুই আপনার নামে করা হোক না কেন, এন্ড অফ দ্য ডে শেষ সময় এসে আপনি সম্মানিত হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাৎ এটাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছিল বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ। আর এই হেনস্থা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আজকে তারাই হেনস্থায় পড়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে। তাই আমি আজকে যা ভাবছি, যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন, আজকে যারা রাজনীতি করছেন, আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন, মাথার ভিতরে এটা রাখবেন যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন, দেশের মানুষ হাততালি দিচ্ছে। কেউ কি নুরুল হুদার পক্ষে মিছিল করতেছে? কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে? আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে, কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না। তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো, সেই বিষয়টা যে আপনার হবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? যদি না আপনি অপরাধী হন। আর যদি অপরাধী না হন, অবশ্যই আপনি সম্মানিত থাকবেন। রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন। নুরুল হুদার পরপর আবার হাবিবুল আউয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি। বিস্তারিত তথ্য আসে নাই, কারণ হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে তখন বাংলাদেশে রাত হয়ে গেছে। এখনো পত্রিকাগুলোতে আপডেট কোনো নিউজ আসে নাই, কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আউয়ালও গ্রেফতার। তাই 2 জন গ্রেফতার হয়ে গেছে। দেখেন, আজকে মামলা হয়েছে, আজকেই 2 জন গ্রেফতার হয়ে গিয়েছে। তো এই
এখনের কিন্তু পুলিশও খুব অ্যাকশনে আছে, কারণ পুলিশ চাচ্ছে তাদের মর্যাদাটা যেন আগামী নির্বাচনের ভিতরে ফেরত আনতে পারে। তাই যারা রাজনীতি করেন, রাজনীতিবিদরা বেহুশ হইবেন না, রাজনীতির মাঠে হুশে থাকবেন, সম্মান হুশে কামাই করবেন, ধীরস্থির ভাবে কামাই করেন, আস্তে আস্তে কামাই করেন, এটা টেকসই হবে, টিকে থাকবে। আপনার জীবনে লম্বা সময় সম্মানিত থাকতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সম্মানিত থাকতে পারবেন। কেউ অসম্মানিত করতে গেলেও জনগণ আপনার পক্ষে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন অসম্মানিত করতে গেলে মানুষ আপনাকে ছাড়বে না, আপনি বাড়িতে ফেরত আসতে পারবেন না, জনগণই আপনাকে গণদোলাই দিবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ সেই ভালোবাসে। কি কারণে ভালোবাসে? দুইটা ঈদ আনন্দে শান্তিতে করেছে। রমজান মাসে ইফতারিতে বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ বিলও অতিরিক্ত আসে নাই, অতিরিক্ত লাইন চুর ওই বিদ্যুৎ চুরারা এখন পালাই আছে, মানুষের কাছ থেকে এখন অত্যাচার নির্যাতন করে না, কারণ জানে ধরা পড়লে খবর আছে। তাই ধরা পড়লে খবর আছে যেখানে সেখানে আপনাকে ভাবতে হবে, এখন অপরাধ করবেন 10 বছর 20 বছর 15 বছর পরে আপনি যখন ধরা পড়বেন আপনার বয়স বাড়বে তখন। আর সেই বয়সে যদি কারাগারের ওই গরমের ভিতরে আপনাকে থাকতে হয়, এসি তো না ফ্যানও পাইবেন না, এসি তো না নেয়, মানে এসি ঠান্ডায় থাকেন না এখন, বা কয়দিন পরে টাকা কামাইয়া এসি কিনা করে বাথরুমে শুধু এসি লাগাইবেন যে, তখন কিন্তু ঘুমানের ঘরেই বাথরুম থাকবে। কারাগারে যেখানে ঘুমান এখানেই বাথরুম, এখানে ঘুমাইছেন এখানে বাথরুমের গ্রান নাক দিয়ে আসে, খাইতেছেন বাথরুমের সাথেই খাইতেছেন। তাই এই অত্যাচার নির্যাতন যারা করেছিল, এখন 105 জন এমপি এবং মন্ত্রী ভিআইপি এখন একসাথে আদালতে যা, 105 জন আজকে পর্যন্ত হিসাব এসেছে যে 105 জন আওয়ামী লীগের এমপি আর মন্ত্রী শুধু কারাগারে আছে। তাহলে বাকিরা হয়তো ভারতে পালাই গেছে, আমরা বলতেছি আসলে ভারতে সবাই যাইতে পারে নাই। এখনো দেখবেন যে প্রত্যেকদিন বাংলাদেশের কোথাও না কোথাও থেকে একজন এমপি ধরা পড়তেছে, প্রতিদিনই এমপি মন্ত্রী এই পর্যায়ের আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাই আমরা সময় থাকতে হুঁশে থাকবো, এই প্রত্যাশা রেখে আজকের ব্রেকিং নিউজটি এখানেই শেষ করছি। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে, থাকতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই। এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে, চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, খুন করেছেন, মেরেছেন, এবং 16 বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে, জুলুম নির্যাতনে, খুন, গুম, হত্যা, মানুষের উপরে জুলুম নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, অর্থনীতিতে লোপাট করা, ক্রস ফায়ার দেওয়া, আয়নাঘর তৈরি করা, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিভৎস চরিত্র উপস্থাপিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই। সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে। প্রথমেই বলতে চাই, জামায়াত ইসলাম 1971 সালে কি করেছে? যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে। মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে 2013 সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন, জেলের মধ্যে মারলেন, প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন। সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামায়াত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন? এটা কোনো কথা রে ভাই? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা। ছেড়ে দিল একটি কথা, এই একটা শব্দ, এটা অনেক বড় শক্তিশালী। এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে, যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি, আওয়ামী লীগ যে খারাপ, আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন, সেটা আপনার মাথা থেকে যেন চলে যায়, ঝেড়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে। কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে জামাত। জামাত এমন একটা নাম, এই নাম বিক্রি করে 16 বছর শেখ হাসিনা খেয়েছে। এই নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখ হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। এই নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টকশো করেছি, অনলাইনে কথা বলেছি, আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি। নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কত বড় ধৃষ্টতা! দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলে 2.5 লক্ষ মানুষকে ধর্ষণ করেছে। এই যে বেকসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম, তাকে তো যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে নেওয়ার কথা ছিল, কই তিনি তো খালাস হয়েছেন। তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি, কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে
বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি? কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত একসময় একাকার হয়ে গিয়েছিলেন, তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে, ভেঙে যায়নি, এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করছেন, এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারে। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে, এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অর্থাৎ ওদেরকে সবার আগে মেরে ফেলো, আর সেটাই হয়েছে। রিসেট বাটনের চাপ দেওয়া হয়ে গেছে। বিবিসির সাথে ডক্টর ইউনূস স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন, নতুন জেনারেশন রিসেট বাটনের চাপ দিছে। এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে, এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী। তারা এটার সাথে জড়াই দিছিল ৭১ স্বাধীনতার যুদ্ধকে জড়াই দিছে, মানে ইউনূস স্যার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায়, রিসেট বাটনে চাপ দিয়ে দিছে, মানে ২৪ নতুন বাংলাদেশ, ২৪-এ যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ, আসল বাংলাদেশ, আগের বাংলাদেশ বাপ, এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইলো দেখছেন তো আপনারা। কিন্তু এখন বুঝতে পারছে, একটু দেরিতে হইলেও বুঝতে পারছে বিএনপি ইউনূস স্যার কি চাইছে। অন্য দলগুলো কিন্তু আগেই বুঝতে পারছে, বিএনপি কিন্তু বুঝতে পারতেছিল না। ওনারা নিজেরাই বলছে, ফখরুল সাহেব নিজেই বলছে যে গত ৯-১০ মাস আমরা মিসগাইড হয়েছি, আমরা ঠিক বুঝতে পারি নাই, আমরা সন্দিহান ছিলাম। চিন্তা করেন, বুঝতে পারলো কখন? যখন লন্ডনে বৈঠক হইল। তার মানে কি, আপনারা যারা বলছেন বারবার ইউনূস স্যারের সাথে, আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই, ইউনূস স্যারের ভাষা বুঝতে পারেন নাই। এতবার বৈঠক করার পরও ওনারা বুঝতে পারলেন না, আর ওইখানে ১ ঘন্টা বৈঠক কইরা বুঝা ফেলাইলো আর আপনাদেরকে বুঝাইয়া দিল। এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি। বিশ্বাস করেন না, সত্যি বলতেছি, মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায়, অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব ১ ঘন্টা বসছে। ১ ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে যে আমরা সবকিছু ক্লিয়ার, আমরা এখন বুঝতে পারতেছি, আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মানে বিএনপি রিসেট বাটনে চাপ দিছে ভাই, আমার কথা না ভাই, আপনি মির্জা ফখরুল সাহেবের কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন। উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, আরো অনেক কথাই বলছে যে গত ১০ মাস আমরা বুঝতে পারি নাই, আমরা মিসগাইড হয়েছি। আমার কথা না ভাই, ওনার কথা, ওনার মুখেই শুনেন। যে আমরা যারা লড়াই করেছি, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, আমরা এই কয়েক মাসে, প্রায় ১০ মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটলো, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। শেষ পর্যন্ত কি দাঁড়াবে মানে গত ১০ মাস ওনারা ভুল বুঝাছিল। কেন ভাই, আপনারা তো পুরনো রাজনীতিবিদ, দেশের নারী নক্ষত্র তো আপনাদের হাতে, আপনারা ভুল বুঝবেন কেন? আপনারা নিজের চোখেই তো দেখলেন ৩৬ দিন কি ঘটে গেছে, কিভাবে নতুন বাংলাদেশ হয়েছে, কিভাবে ইউনূস স্যার চেহারা এসে বসলো। আপনারা তো জড়িত ছিলেন, জড়িত থেকে কেন বুঝবেন না? সবাই বুঝতে পারলো, আপনারা বুঝলেন না, নাকি আপনাদেরকে কেউ ভুল বুঝাইছে? এখন কথা হইলো ভাই, এই মিসগাইডটা কারা করলো আপনাদেরকে ৯-১০ মাস? আপনাদের ভিতরের লোকই করছে নিশ্চয়ই, যাদেরকে আমরা সন্দেহ করতেছিলাম। আমরা অনেকেই বলতেছিলাম না যে উনি র এজেন্ট, উনি ভারতের দালাল, উনি দাদাদের কথা এখানে চালাই দিতেছে, এগুলাই তো বলতেছিলাম। ভারতের মিডিয়া যা বলতেছিল আপনারাও ঠিক একই কথা বলতেছিলেন, নির্বাচন 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 দিতেই হবে। মানে ৫ই আগস্টের পরে, ৫ই আগস্টের পর পর কিন্তু আপনারা মিসগাইড হন নাই, আপনারা সঠিক পথে ছিলেন। আপনারা নিজেরাই কান্নাকাটি করতেছিলেন, আপনারা নিজেরাই এই নিউ জেনারেশনের জন্য দোয়া চাইতেছিলেন। যারা ৫ই আগস্টে এই মুক্ত করলো আপনাদেরকে জেলখানা থেকে, তাদের জন্য দোয়া চাইছেন। কিন্তু মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে, মাসখানিক বা মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ হইতে থাকলেন। মানে ওই যে পানি পড়া দিতে থাকলো, আপনারা ওই পানি খাইতে থাকলেন আর বলতে থাকলেন যে না আমরা এই সংস্কার মানি না, এগুলো আমরা পার্লামেন্টে যাই সব বদলায় ভালামু। এদের কি এজেন্ডা আছে? এরা কোত্থেকে আসছে? এরা কোন সরকার? এরা ৩ মাসের বেশি থাকতে পারবে না। এরকম বক্তব্য রাইখা ভাই আমাদের সঙ্গে সাধারণ জনগণের মন বিষায় দিচ্ছেন। আপনাদের নেতারা কথা নাই বার্তা নাই আইসা হামলায় পড়লো ওই যে জামাতের ইসলামের উপরে, হঠাৎ কইরা জামাতে ইসলামের বিচার চাইলো। বুঝলাম না, হ্যাঁ জামাতে ইসলামের আবার বিচার শুরু হইতে হবে এবং মোল্লা মুসল্লিদেরকে নিয়ে যা তা বলা শুরু করে দিলেন। মানে আপনাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল যে দেশ কিন্তু চলে যাইতেছে মৌলবাদীদের হাতে। এই যে ইউনূস সরকার, এর পিছনে কারা? সবই তো মৌলবাদী। হ্যাঁ, শিবিরের ছেলে পেলে, জামাতে ইসলাম, চরমনাই, হেফাজতে ইসলাম, এরকম ইসলামিক সব দলগুলাই এই ইউনূস সরকারের পিছনে, এরাই মৌলবাদী, এরাই জঙ্গি। একই কথা কিন্তু শেখ হাসিনা বলতেছিল, আপনারা জঙ্গি না বললো মৌলবাদী শব্দটা বলছেন। এটা আমি বিএনপিকে বলতেছি না, মানে বিএনপির হয়ে যেসব বুদ্ধিজীবী আছিল তারা কিন্তু এই মিডিয়াতে ছড়াই দিল যে মৌলবাদীরা বাংলাদেশ নিয়ে চলে যাইতেছে। আর আপনারা ওই সুরে সুর মিলাইয়া 10টা মাস নষ্ট করছেন, 10টা মাস আপনারা নষ্ট করছেন, কোনো কাজ করতে দেন নাই এই সরকারকে। হঠাৎ এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ
পদত্যাগ চায়, ওই বিদেশি নাগরিক, ও কেন এখানে বসবে, ও কেন সংবিধান চেঞ্জ করবে। এবং এই যে ইয়াং ছেলেপেলেরা এদের ভুল ভ্রান্তি ধরে আয় না, এ হচ্ছে টাকা লুট করতেছে, এ ঘুষ খাইতেছে, এ বাড়ির পুকুরের মধ্যে টাকা পাওয়া গেছে, ওর বাড়ির বিছানার মধ্যে টাকা পাওয়া গেছে, এইসব নিয়েই কিন্তু ছিল, এগুলাই আমরা ছড়াইতেছিলাম। কিন্তু তাদের যে অবদানটা, তারা যে রক্ত দিল, 1400 শহীদ হইলো, 20,000-এর মতো আহত হলো, সব ভুলা যায় আমরা শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, মানে তসবিহাতে আল্লাহকে না রেখা নির্বাচন 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 শুরু হয়ে গেল। এইটা এমন একটা বিরক্তিকর শব্দ হলো ভাই, মানুষের কান ঝালাপালা হয়ে গেছিল, মানুষ বিরক্ত হয়ে গেছিল। কিন্তু আজকে এই বিরক্তি থেকে আপনারাই মুক্তি দিলেন, আপনারা নিজেরাই রিসেট বাটনে চাপ দিচ্ছেন, আপনাদের সবাই কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবাই সুর চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে এই গত 9-10 মাস বসলেন, ইউনূস স্যারের কথা কি বুঝতে পারেন নাই? উনি কি বাংলায় কথা বলেন নাই? আসলে আপনারা বুঝতে চান নাই, কারণ আপনাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যে উনি মৌলবাদীদের হাতে দেশ তুলে দিবে। এইটাই ছিল আপনাদের মাইন্ডের সেট আপ, এটাই আপনাদের মাইন্ডে ঢুকাই দেওয়া হয়েছিল, এবং যার জন্য উনার কথা আপনারা বুঝতে পারেন নাই। কিন্তু আপনাদের সুপ্রিম লিডার তারেক রহমান সাহেব কিন্তু ওই সেট আপে ওনার সাথে দেখা করতে যান নাই। উনি কিন্তু মুক্ত মন মানসিকতা নিয়ে ওনার সঙ্গে বসছেন, যার জন্য উনার কথা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারেন নাই। আমার মনে হয় ইউনূস স্যার শুধু উনাকে বুঝান নাই, কিছু প্রমাণাদিও দেখায় দিছে ভাই, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। একজন দেশের প্রধানমন্ত্রী ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে টেলিফোনে খুন খারাপির আলাপ করতেছে, ভাইস চ্যান্সেলরের সাথে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ফোনে আলাপ করতেছে ছাত্রদেরকে হত্যার ব্যাপারে। তার মানে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকছিল বুঝা নেন। এবং দেশের প্রধানমন্ত্রী কি মন মানসিকতায় যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আলাপ করে খুন খারাপির। এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই, বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে, যেগুলো আপনারাও দেখতে পাবেন, সামনে সব প্রকাশ হবে কিন্তু। আর ওরই কিছু প্রমাণ আমার মনে হয় তারেক রহমান সাহেবকে দেখাই দিছে যে আমি কেন সংস্কার করতে চাই, কেন নতুন বাংলাদেশের কথা বলি। নতুন বাংলাদেশ মানে তো 71 অস্বীকার যাওয়া না। এইসব বুদ্ধিজীবীরা এগুলা কেন বলছে জানেন? মিডিয়াতে আইসা টক শোতে যেন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভুল বুঝে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।